মাসখানেক ধরে শরীরটা খুব খারাপ হয়েছে। যা খাই অম্বল হয়, বিকেলে মাথার যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। তাই ডাক্তারবাবু বলেছেন ওষুধে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং ভালো জায়গায় ভ্রমণে চলে যান, মাঝখানে থাকলেই সেরে যাবে। কিন্তু কোথায় যাব তাই নিয়েই সমস্যা। পরের দিন সকালে রামু কাকুর দোকানে বসে চা খাচ্ছিলাম। আবার আমি যখন কি করব, কোথায় যাব ভাবছি, তখন হঠাৎ করে অমলের সঙ্গে দেখা হয়ে গেল। কলেজ ছাড়ার পর থেকে অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, আরে ভাই, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার বলতো? এই কদিন শরীরটা বড্ড খারাপ, তাই ভাই ডাক্তার বলেছে কোথাও গিয়ে হাওয়া বদল করে আসতে। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিচ্ছে। কেউ বলে ভুবনেশ্বর, কেউ বলে হাজারিবাগ, কেউ আবার বলছে দেওঘর। এসব শুনে অমল বলল, ওইসব মায়াপুর ভুবনেশ্বরের চিন্তা বাদ দে, এইসবে কিছু হবে না। তার চেয়ে বরং তুই মিলনপুরে চলে যা। মিলনপুরটা কোথায়? মানে কখনো তো নাম শুনিনি। অমল হেসে বলল, বেশি লোক নাম শোনেনি, তবে তো জায়গাটা বেশ ভালোই আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। যাব কি করে? আর তাছাড়া থাকবোটাই বা কোথায়? আরে চাপ নিস না, অসুবিধা নেই। আমার বাবা একটা বাংলো কিনেছে মিলনপুরে, এখন কেউ যায় না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি, তবে বাংলোয় লোক আছে। আমার নাম কর, কোনো অসুবিধা হবে না। হরিরি স্টেশনে নেমে বাসে 13 মাইল, মিলনপুরে নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। 3 দিনে তোর অম্বল সেরে যাবে। তুই চলে যা, শরীরটা ঠিক করে আয়। অমলের কথা মতো পরের দিন দুপুর 3টে নাগাদ খাওয়া দাওয়া সেরে গিরিডি স্টেশন থেকে এই এখন বাসে চড়েছি। বাসের মধ্যে অতটা ভিড় নেই। একটা দুটো লোক ক্লান্তির কারণ বাসের সিটে গায়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তাই পুরো বাসটা জুড়েই নীরবতা বাস করছে। বাস চলেছে তার নিজের গতিতে। শরীরটা ভালো না থাকার কারণে বাসের জানলা দিয়ে থেকে আসা হালকা আলতো বাতাসে আমার চোখে তন্দ্রা জড়িয়ে গেল। আমার ঘুম ভাঙল বাসের কন্ডাক্টরের ডাকে। কি দাদা, উঠুন এবার, আপনার গন্তব্য এসে গেছে। তখন ঘড়িতে দেখি প্রায় রাত 8টা। কন্ডাক্টরের ভাড়া মিটিয়ে বাস থেকে নেমে দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আবার একটা কন্ডাক্টরের ডাকে ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। শেষ গাড়িটি কোনো এক দূরের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। তারপর রাস্তা থেকে নেমে একটা ধান ক্ষেতের আলের উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। পাশে একটা ছোট্ট নালা, তা নিজের গতিতে বয়ে চলেছে। আমি জানতাম না যে একটা ছোট নালার এত বেশি আওয়াজ হতে পারে। শুনে কানে তালা লেগে যায়। জলের স্রোত পাথর থেকে পাথর লাফিয়ে চলেছে, তাই হয়তো এত আওয়াজ। এবার আমি টর্চের আলো জ্বালিয়ে হাঁটতে লাগলাম। সরু পায়ে হাঁটা পথ, রাস্তার ওপর লাল মোরাম বেছানো মাঝে মাঝে ছোটো ছোটো কালো পাথর মাথা তুলে দাঁড়িয়ে আছে। অন্যমনস্ক হলে হোঁচট খাওয়ার আশঙ্কা রয়েছে। পথের এক পাশে একটা চায়ের দোকান। দোকানের ঝাঁপ বন্ধ করছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। লোকটাকে জিজ্ঞেস করলাম, এখানে অমরধাম কোথায় আছে বলতে পারবেন? লোকটি লণ্ঠন তুলে আমার দিকে কিছুক্ষণ তাকালো, তারপর বলল, ওখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। আমি বুঝলাম লোকটা হয়তো বাড়িটা সম্বন্ধে অতটা খোঁজ রাখে না। জঙ্গল হলে কি আর অমল আমাকে আসতে বলতো? এমনও হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখে না, তাতেই হয়তো আগাছা জন্মেছে। আমি বললাম, ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলেন তো? লোকটা বলল, সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাম দিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, তার পাশে সাহেবদের গোরস্থান। সেটি এগোলেই সাদা পাঁচিল ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ নিয়ে এগোতে লাগলাম। তখন রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত, ঝিঁঝি ডাকছে ঝোপে ঝোপে।
মাঝে মাঝে পায়ের কাছে শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ হওয়া বিচিত্র নয়। একসময় নিচু টিলা পেলাম, তার পাশে গোরস্থানও পেলাম। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শিয়ালের চোখ। বড় শিয়াল কিংবা বাঘ হওয়া বিচিত্র নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় তো বেশ ভালোই ছিল। এখন অনেক জায়গায় পলেস্তারা খুলে খুলে ইট বেরোয় এসছে। দেখে মনে হচ্ছে বাংলোটি যৌবন পেরিয়ে বার্ধক্যে এসে থেমেছে। জলের পাইপে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। গেট খুলতে ক্যাঁচ করে একটা বিচ্ছিরি শব্দে গেট খুলে গেল। ভেতরে গিয়ে প্রধান প্রবেশপথে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 12-10 কড়া নাড়ার পর বারান্দায় কোনো একজন লোকের গলা শোনা গেল। কে? আমি অমলের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে নীল না, তোর জন্যই তো অপেক্ষা করে আছি। দাঁড়া, দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো। কে এই লোকটা? আমার নামটাই বা জানলো কি করে? তবে কি আমার মতো কোনো বন্ধু শরীর সারাতে এখানে উঠে এসেছে? দরজা খুলতেই এক ঝাঁক চামচিকে উড়ে বেরিয়ে গেল। আর একটু হলেই তাদের ডানা আমার মাথায় লেগে যেত। লম্বা চেহারা একটা লোক আমার কাঁধে হাত রেখে বলল, উফ নীল, কতদিন পর দেখা বলতো। দেখলাম এটা তো লম্বা সমীর। আমাদের স্কুলে 2টি সমীর ছিল। তাদের একজনের নাম হয় লম্বা সমীর, আর একজন বেঁটে সমীর। তার পরের কথা মনে হতেই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা প্রবাহ বয়ে গেল। বুকের শব্দ দ্রুততর হয়ে গেল। এ তো লম্বা সমীর, যে কিছু বছর আগেই ব্রিজে হওয়া দুর্ঘটনায় মারা গেছিল। সমীর মোটরসাইকেলে ছিল, আর সামনাসামনি আসা এক লরির সঙ্গেই তার ধাক্কা হয়ে মৃত্যু হয়েছিল। হঠাৎ করে আবার সমীর বলল, কি রে, বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আয়? আমি আর প্রশ্নটা চেপে রাখতে পারলাম না। সমীরকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা ভাই, তুই তো কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিস শুনেছিলাম। মরাই বটে। দেখছিস না, এই পাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওইসব ছাড়, তুই স্নান করবি কি? না না, স্নান আর করবো না। এই নতুন জায়গা, তারপর রাতও হয়ে গেছে। কিছু একটা খেয়ে শুয়ে পড়লেই বাঁচি। যা শরীরে ক্লান্তি। হাত পা ধুয়ে বসে আছি, এমন সময় সমীর খেতে আসার জন্য ডাকলো। কি রে, বলছি এবার খেতে আয় এইদিকে। গিয়ে দেখি সমীর টেবিলে খাবার গুছিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি সমীরকে বললাম, বাহ, তুই এবার এসবও পারিস? আরে না না, এইসব আমি করি না। এই বাংলোর দেখাশোনা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া পর্যন্ত সব মংলাই করে। গরম ভাত আর মুরগির মাংস বেশ অনেকদিন না খাওয়ায় পেট ভরে আমি খেয়ে নিলাম। ভাত খাওয়া মাত্র আমার চোখে ঘুম জড়িয়ে এলো। আমি সমীরকে বললাম, বলছি এইখানে কোনো শোয়ার ব্যবস্থা আছে কি? সমীর আবার বড় করে হেসে বলল, আরে তুই আসবি শুনে আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। নে নে চল, এবার তোকে তোর রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমে ঢুকে দেখি সব আগের থেকেই পরিপাটি করে সাজানো রয়েছে। রুমে বেশি কিছু নেই, একটা টেবিল আর একটা বিছানা মাত্র। টেবিলের ওপর 1 গ্লাস জল রাখা আছে। কিন্তু অবাক করার বিষয় হলো, সমীর কী করে জানলো যে আমার ভোরে উঠে জল খাওয়ার অভ্যেস? কিছু না ভেবে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ শোয়া মাত্র ক্লান্তির কারণে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। হঠাৎ কিছু একটা হাতের কাছে স্পর্শ পাওয়ায় আমার ঘুম ভেঙে যায়। আর যে আমি পাশ ঘুরে দেখি আস্ত একটা নরকঙ্কাল আমার বালিশেই মাথা রেখে শুয়ে আছে, তা দেখে আমার পুরো শরীর জুড়ে ঠান্ডা হিম হাওয়া খেলে যায়। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ দেখি সমীর পাশে দাঁড়িয়ে এসে বলল, কি হয়েছে নীল, কি হয়েছে? চিৎকার করছিস কেন? এই দেখ, আমার পাশে কি? কই, কিছুই তো নেই কোথাও। আমি পাশে ঘুরেই দেখি কোথাও কিছু নেই। আশ্চর্য হলাম, এত বড় একটা কঙ্কাল মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেল। অথচ আমার স্পষ্ট মনে আছে কঙ্কাল দেহটা আমার হাতে স্পর্শ করেছিল। তারপরে কথা মনে হতেই আমার বুকটা আবার ধরাস করে কেঁপে উঠল। আমার
আমার পরিষ্কার মনে আছে আমি শোবার আগে দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছিলাম। কিন্তু অবাক করার বিষয় হলো সমীর এই রুমে এলো কোন পথে। আর কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি সমীর উঠোনে থাকা বেতের চেয়ারে বসে আছে। আমার দিকে তাকাতেই সমীর আমাকে হাত ছেঁড়ে দিয়ে ডাকলো। আমি সামনে গিয়ে সমীরকে আগেই জিজ্ঞেস করলাম, আচ্ছা কাল রাতে তুই আমার রুমে এসেছিলি? সকাল সকাল সস্তার গাঁজা টেনেছিস নাকি? আমি কেন তোর রুমে যাব? আমি তো কাল রাতে সবার আগেই খেয়ে শুয়ে পড়েছিলাম। আচ্ছা এসেছিস তখন বস ওই চেয়ারে। মংলা চা টোস্ট আনছে, খেয়ে নে, মাথাটা ছাড়বে। কী সব যে আজে বাজে স্বপ্ন দেখিস। আমি আর সমীরকে কিছু বললাম না। কাল রাতের ঘটনা থেকে শুরু করে আমার পাশে আস্ত একটা দেহ কঙ্কাল, এসব কি সত্যিই আমার দেখা স্বপ্ন? আর যদি স্বপ্নই হয় তাহলে এত পরিষ্কার। কিছুক্ষণ পর এই বাড়ির চাকর মানে মংলা চা টোস্ট নিয়ে এলো। তাকে দেখে আমি খুবই আশ্চর্য হলাম। একটা মানুষের দেহ এমন কখনো হতে পারে নাকি? তার শরীরে একটা চিমটি কাটলেও এক তিলও মাংস উঠে আসবে না। তার মুখে ফুটেছে একটা রহস্যময় হাসি। সে চা টোস্ট দিয়ে চলে গেল। আমার এইবার এইখানে থাকতে একেবারেই ইচ্ছে করছে না। একটা দম বন্ধ হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক করলাম আজ দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব। চা খেয়ে আমি সমীরকে বললাম, সমীর আমি আরেকবার ঘুমিয়ে পড়ছি না ভাই, আমার শরীরটা আমি যেন ম্যাচ ম্যাচ করছে। সমীর বলল, সে কি বলিস রে? এসেছিস সেবা বদল করতে, আবার কি না বলিস শুয়ে পড়ি? চল আমি তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আমি সমীরকে না বলে সোজা রুমে শুতে চলে গেলাম। আমার যখন চোখ খুলে গেল তখন দেখি বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে। চাঁদের আলো জানলা দিয়ে প্রবেশ করে আমার শরীরে এসে পড়েছে। হঠাৎ একটা বিকট চিৎকার শোনা গেল। পাশের জঙ্গল থেকে আমি উঠে জানলায় উঁকি মেরে দেখতেই আমার সারা দেহ হিম হয়ে গেল। দেখলাম দুটো কঙ্কাল একটা কাঠের গুঁড়ির ওপর বসে নিজের মনেই বলে চলেছে, যবে জপিবে 100 নাম, আবার আসবে অমর ধাম। আর তার সঙ্গে একটা বিকট ভয়ঙ্কর হাসি। কঙ্কাল দুটো ধীরে ধীরে মাংসে পূর্ণ হতে লাগলো। তাদের রূপ ফিরে এলো এবার। আর কঙ্কাল দুটো আমার দিকে মুন্ডু ঘুরিয়ে আমাকে দেখে হাসতে শুরু করলো আর বলল, এবার তুইও আসবি আমাদের দলে। আমি ভাবলাম আর এক বিন্দুও এইখানে যদি এবার থাকি তবে আমার মৃত্যু নিশ্চিত। আমি অমরধাম ছেড়ে এক নিঃশ্বাসে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে দেখি এবার ভোর হয়ে এসছে। অবশেষে আমি চা দোকানে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলাম। দোকানগুলোকে বললাম, দাদা দাদা 1 গ্লাস জল হবে? যতটা সম্ভব তুমি গতকাল সন্ধ্যাবেলায় অমরধাম গেছিলে না? তুমি বেঁচে আসো? এ আবার কেমন প্রশ্ন? বেঁচে থাকবো না কেন? আরে না না, এমনি বলছিলাম। আমি শুনেছি ওইখানে কেউ গেলে আর ফিরে আসে না। তুমি প্রথমবার ওইখান থেকে ফিরে আসছো, তাই একটু আশ্চর্য লাগলো। কেন, কেমন হয়েছিল ওইখানে? দোকানওয়ালা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। উনি বললেন, আজ থেকে প্রায় 20 বছর আগে ওই খানটা ছিল এক প্রকাণ্ড গোরস্থান। সেই জায়গায় এক শহরের বাবু এসে অমরধাম তৈরি করে। দিন করে তারা সেই জায়গাতে ছিল বটে, কিন্তু তাদের সাথে হতে লাগলো নানা ভৌতিক ঘটনা। তাই তারা ওইখান ছেড়ে আবার শহরে ফিরে চলে যায়। এরপর থেকে অমরধাম ওই রকম খালি অবস্থায় পড়ে থাকে। আমি আগের দিন ভাবলাম তুমি হয়তো ওই শহুরে বাবুদের কেউ একজন, তাই তোমাকে কাল রাতে আটকাইনি, না হলে আমি ওইখানে তোমাকে আগেই যেতে দিতুমনি। আমি ওনার সঙ্গে আর কোনো কথা বাড়ালাম না, কিন্তু কাল রাতের ঘটনা আমার সারা জীবন মনে থাকবে।